শ্রীমতী অত্যন্ত বড়লোক ঘরের মেয়ে ছিল। শহরে তার বাবা কমলবাবুর ব্যবসায়ী হিসেবে বেশ ভালো নামডাক ছিল। কমলবাবুর নামে অন্যান্য সকলে অর্থাৎ বাঘী গরুতে এক ঘাটেই জল খায়, তাই নিজের টাকা পয়সার উপর তার অত্যন্ত অহংকার ছিল। একদিন কমলবাবুর মেয়ে গাড়ি করে কলেজে যাচ্ছে, এমন সময় তার কবিতার উপর চোখ পড়ে। কবিতাকে দেখা মাত্রই শ্রীমতী গাড়ির ড্রাইভারকে গাড়ি থামাতে বলে দেয়। এই কবিতা, তুই এরকম পায়ে হেঁটে কলেজে যাচ্ছিস কেন? আয়, আমার গাড়িতে এসে উঠে পড়। গাড়িতে করে তুই আর আমি একসঙ্গে কলেজে যাব, কারণ এখান থেকে কলেজ অনেক দূরে। তোর পায়ে হেঁটে কলেজে পৌঁছাতে পৌঁছাতে ক্লাস তো শেষ হয়ে যাবে। না রে শ্রীমতী, তুই গাড়িতে করে কলেজে যা। আমি প্রত্যেকদিন পায়ে হেঁটেই কলেজে যাই, তাই আমার অভ্যাস আছে। আমি ক্লাস শুরু হওয়ার আগে কলেজে পৌঁছে যাব। আমি এখন তোর কথা শুনতে চাই না। আমি যখন তোকে একবার গাড়িতে উঠে আসতে বলেছি, তাহলে তোকে আমার গাড়িতে উঠতেই হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। এভাবে শ্রীমতী গাড়িতে ওঠার জন্য জোরাজোরি করলে কবিতার আর কিছু করার থাকে না। সে মনে মনে ভাবে, সত্যিই তো পায়ে হেঁটে যেতে গেলে কলেজে পৌঁছাতে তার অনেক দেরি হয়ে যাবে। তাই সে আর কিছু চিন্তা না করেই শ্রীমতীর গাড়িতে এসে উঠে পড়ে। গাড়িতে উঠে তারা দুই বান্ধবী গল্প করতে শুরু করে। বাহ শ্রীমতী, তোর গাড়িটা কত বড়, আর এই গাড়িতে বসে অনেক আরাম লাগছে। আমি আমার বাবার সঙ্গে যে ঘরে বাস করি, সেই ঘরের তুলনায় তোর গাড়িটা কিন্তু বেশ বড় আর সুন্দর। আরে আজকে আমার বাবা নিজের বাইক নিয়ে অফিসে গেছে, তাই আমি ড্রাইভার দাদাকে বললাম আমাকে গাড়ি করে কলেজে পৌঁছে দিয়ে আসতে। আর তুই যদি আমাকে নিজের বন্ধু মনে করে থাকিস, তাহলে প্রত্যেকদিন আমার সঙ্গে গাড়িতে করে কলেজে যেতে পারিস। না রে শ্রীমতী, তুই অনেক বড় লোক, তাই আমার মতো গরিব মেয়ের সঙ্গে তোর বন্ধুত্ব একেবারেই মানায় না। আর সবেমাত্র আমরা 5 দিন হয়েছে কলেজে অ্যাডমিশন নিয়েছি। এখন যদি আমি প্রত্যেকদিন গাড়িতে করে কলেজে যাই, তাহলে সবাই বলবে যে তুই বড় লোক বলে আমি ইচ্ছা করে সুবিধা পাওয়ার জন্য তোর সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছি। দেখ, কে কি বলে তাতে আমার কিছু যায় আসে না। আমি তোর মতো ভালো মেয়েকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছি, তোকেও আজকে থেকে আমাকে নিজের বন্ধু বানাতেই হবে। শ্রীমতীর মিষ্টি মিষ্টি কথা শুনে কবিতা হেসে ওঠে। কিছুক্ষণের মধ্যে দুজনে কলেজে পৌঁছে যায়। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। শ্রীমতী এবং কবিতা সময়ের সঙ্গে সঙ্গে প্রিয় বান্ধবীতে পরিণত হয়। শ্রীমতী প্রত্যেকদিন নিজের বান্ধবীর জন্য দামি দামি খাবার এবং দামি দামি উপহার নিয়ে কলেজে যায়, কিন্তু কবিতা কিছুতেই সেই দামি উপহার গ্রহণ করতে চায় না। আর যখন কবিতার জন্মদিন আসে, সেদিন শ্রীমতী তাকে অনেক দামি উপহার দেয়। জন্মদিনের দিন কবিতাকে সেই উপহার গ্রহণ করতে শ্রীমতী বাধ্য করে। এভাবেই কিছুদিন পর এবার শ্রীমতীর জন্মদিন চলে আসে। এই নে, তুই যে ব্র্যান্ডেড ঘড়ি পরতে ভালোবাসিস, আমি সেই ব্র্যান্ডেড ঘড়ি তোর জন্য কিনে এনেছি। তুই কালকে থেকে এই ঘড়িটা পরেই কলেজে আসবি। তুই এত দামি ঘড়ি কিনলি কি করে কবিতা? এত টাকা কোথায় পেলি তুই? নিশ্চয়ই তুই তো সারা বছরের পকেট মানি বাঁচিয়ে আমার জন্য ঘড়িটা কিনেছিস, তাই না? ও, আমি তোকে একটা দামি উপহার পর্যন্ত দিতে পারবো না বল? আমি গরিব বলে তুই আমাকে এভাবে অপমান করতে পারছিস? তোর থেকে আমি এটা কখনোই আশা করিনি শ্রীমতী। আসলে কবিতার বাবা একজন গরিব কৃষক ছিল। সে কমলবাবুর মতো অত বড়লোক ছিল না যে মেয়েকে সুখ স্বাচ্ছন্দ্যে মানুষ করতে পারবে। তাই কবিতা টিউশন পড়িয়ে কষ্ট করে নিজের এবং নিজের বাবার জন্য টাকা রোজগার করে। টিউশনের মাহিনার টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সে তার বড়লোক বান্ধবীর জন্য দামি ঘড়ি কিনে নিয়ে আসে। নিজের পছন্দসই উপহার পেয়ে শ্রীমতী খুবই খুশি হয়ে যায়। আরে আমি তোকে ওভাবে বলতে চাইনি। ঠিক আছে, কালকে থেকে আমি এই ঘড়িটা পরেই কলেজে আসবো। আচ্ছা ওসব কথা বাদ দে। ওই দেখ, কলেজে একটা নতুন ছেলে এসেছে। ছেলেটাকে বলতো, হেব্বি দেখতে। কলেজের গেট দিয়ে শিবম ঢুকে আসে। শিবমকে প্রথম দেখাতেই শ্রীমতী পছন্দ করে তাকে মন দিয়ে বসে। আরে ও আমাদের সিনিয়র শিবম দা, কোনো নতুন ছেলে নয়। আর একদম কিন্তু শিবম দার ধারে কাছেও যাবি না, কারণ শিবম দা পড়াশোনাতে ভীষণ ভালো। ও কলেজের কোনো মেয়েকেই পছন্দ করে না। আর কলেজের সব মেয়েরা শিবম দা বলতে একেবারে পাগল। তাই আমার মনে হয় না ও তোকে পাত্তা দেবে। তুই আমাকে ভালো করেই চিনিস কবিতা, যে আমার যাকে ভালো লাগে তাকে আমি পেয়েই ছাড়ি। কারণ তোকে যখন নিজের বন্ধু হিসেবে পেতে পেরেছি, তখনই শিবমকে আমি নিজের হাজবেন্ড করেই ছাড়বো। তুই শুধু দেখ আমি কি করি। আমার মতো অপ্সরা সুন্দরীকে দেখে ওই শিবম দা প্রেমে পড়তে বাধ্য হবে। উফ, তুই পারিস বটে। তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি কিন্তু এখন ক্লাসে যাচ্ছি। না হলে তুই প্রেম করবি আর আমি ওদিকে ক্লাসে ফেল করে বসে থাকবো। এই বলে কবিতা ক্লাসে চলে যায়। শ্রীমতী নিজে যেচে শিবমের সঙ্গে বন্ধুত্ব পাতায়। দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। শ্রীমতী খুব ভালো মেয়ে হওয়ায় শিবম শ্রীমতীকে পছন্দ করে ফেলে। তাদের একে অপরের প্রতি পছন্দ এক গভীর বন্ধুত্বের রূপ নেয়।
একদিন শিবম, আমার বাবা অনেক বড় লোক আর খুবই অহংকারী, তাই উনি তোমার আর আমার সম্পর্ক কিছুতেই মেনে নেবে না। তাই চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি, না হলে কিছুদিনের মধ্যেই আমার কলেজ শেষ হয়ে যাবে, তারপর উনি জোর করে অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেবে। আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না শ্রীমতী, কারণ আমাকে আমার পরিবারের প্রতি অনেক দায়িত্ব পালন করতে হবে। তোমার তো কলেজ শেষ হতে এখন 1 বছর বাকি, কিন্তু আমি ইউএসতে একটা ভালো কোম্পানিতে জবের অফার পেয়েছি। আমি আগে আমেরিকাতে গিয়ে জব করে সেটেল হয়ে যাই, তারপর তোমাকে বিয়ে করে বিদেশে নিয়ে যাব। মানে তুমি আমাকে ছেড়ে এখন ইউএসএ তে চলে যাবে আর 1 বছর পর ফিরে আসবে? কিন্তু আমি 1 বছরে তোমাকে ছাড়া কিভাবে থাকবো? না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এমন সময় কবিতা তাদের কথাবার্তা শুনে নেয়। না না শিবমদা, তুমি একদম শ্রীমতীর কথা শুনবে না, ও এরকমই বাচ্চাদের মতো সবসময় করে। তুমি ইউএসএ তে গিয়ে ভালো করে সেটেল হয়ে নাও, তারপর দেশে ফিরে আমার বান্ধবীকে বিয়ে করে বিদেশে নিয়ে যাবে। ততদিনে আমি আমার বান্ধবীর খেয়াল রাখবো। তুইও তোর শিবমদার সঙ্গে এক কথায় তাল মেলাচ্ছিস। তোরা কেউ আমার মনের কষ্টটা বুঝতে পারছিস না। তোর মনের কষ্ট আমি ছাড়া আর কেউ ভালোভাবে বুঝতে পারবে না। শ্রীমতী, তোর যাতে ভালো হবে আমি সেটাই করার চেষ্টা করছি। শিবম কিছুদিনের মধ্যে চাকরি করার জন্য ইউএসএ তে চলে যায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। এতদিন ধরে শিবম এবং শ্রীমতীর মধ্যে ফোনে এবং মেসেজে যাবতীয় কথাবার্তা হতো, কিন্তু তবুও শ্রীমতী শিবমকে ভীষণ পরিমাণে মিস করে। দেখতে দেখতে এভাবেই 1 বছর কাটে। শ্রীমতী এবং কবিতার ফাইনাল পরীক্ষার দিন চলে আসে। কবিতা তার বান্ধবীর জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছে, কিন্তু তবুও শ্রীমতী সেখানে এসে পৌঁছাতে পারে না। তখন কবিতা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে শ্রীমতীর বাড়িতে গিয়ে পৌঁছায়। কাকু, আমি শ্রীমতীর বন্ধু কবিতা। আজকে আমাদের ফাইনাল পরীক্ষা, কিন্তু শ্রীমতী এখনো বাড়ি থেকে বেরোয়নি। আমার মনে হয় রাত জেগে পড়ার কারণে ও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আপনি যদি ওকে একটু ডেকে দেন তাহলে আমি আরো কলেজে যেতে পারি। কবিতাকে দেখা মাত্রই কমলবাবু ভীষণ পরিমাণে রেগে যায়। সে কবিতাকে নানান রকম অকথ্য ভাষায় অপমান করতে শুরু করে। আমি আমার মেয়েকে তোর মতো গরিব মেয়ের সাথে কলেজে যেতে দেবো না। আমি আমার ড্রাইভারের কাছ থেকে শুনেছি তুই আমার মেয়ের বড়লোক হওয়ার সুযোগ সুবিধা নিবি বলে আমার মেয়ের সাথে বন্ধুত্ব পাতিয়েছিস। তাই তুই একা একা কলেজে যা, আর আমার মেয়েকে পরীক্ষা না দিলেও চলবে, কারণ আমি ওকে টাকা পয়সা দিয়ে ভরিয়ে দেবো, বুঝেছিস? কবিতার এসব কথা শুনে ভীষণ পরিমাণে খারাপ লাগে, তাই সে কাঁদতে কাঁদতে শ্রীমতীর বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক এমন সময় কবিতার পায়ের কাছে একটা কাগজের টুকরো এসে পড়ে। সে কাগজের টুকরো তুলে দেখে যে তাতে লেখা আছে, আমি খুব বিপদে পড়েছি কবিতা, তুই প্লিজ চলে যাস না, আমাকে বাঁচা। কি, এটা তো শ্রীমতীর হাতে লেখা। তার মানে ওর বাবা ইচ্ছা করে আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছে। নিশ্চয়ই শ্রীমতী কোনো বিপদে পড়েছে, আমাকে যে করেই হোক ওকে বাঁচাতেই হবে। কিন্তু এখন যদি আমি ওদের বাড়িতে আবার ফিরে যাই তাহলে কাকু আমাকে অপমান করবে। কবিতা মনে মনে নানান রকমের প্ল্যানিং করতে থাকে। শেষ পর্যন্ত সে একটি কাজের মাসের নোংরা শাড়ি পরে আর মাথায় ঘোমটা দিয়ে হাতে ঝাঁটা নিয়ে বহুরূপে বেশে শ্রীমতীর বাড়িতে প্রবেশ করে। ফলে কমলবাবু তাকে আর কোনরূপ সন্দেহ করে না। সে শ্রীমতীর ঘরে গিয়ে পৌঁছাতে দেখে তার বড়লোক বান্ধবী হাত পা মুখ বাঁধা অবস্থায় চেয়ারের উপর বসে আছে। কবিতা তৎক্ষণাৎ গিয়ে নিজের বান্ধবীকে বাঁধন থেকে মুক্ত করে। ভাগ্যিস তুই এসেছিস কবিতা, না হলে আমার বদমাইশ বাবা আমাকে মেরে ফেলতো। আমি কোনো মতে ছাড়া পেয়ে তোকে একটা চিঠি লিখে রাস্তায় ছুড়ে দিয়েছিলাম, তারপর বাবা এসে আবার আমার হাত পা বেঁধে দিয়ে চলে গেছে। তুই এসব কি কথা বলছিস? কাকু কেন তোর সঙ্গে এরকম করতে যাবে? তুই তো বলেছিলিস তোর বাবা নাকি তোকে খুব ভালোবাসে। আমিও তো তাই ভেবেছিলাম, কিন্তু ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আমার বাবা ইচ্ছা করে একটা বুড়ো লোকের সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছে, আর আমি যখন বলেছি যে ওই বুড়ো লোককে নয় বরং আমি শিবমকে বিয়ে করব, তখন আমার বাবা রেগে গিয়ে আমাকে মারধর করেছে আর এরকম ঘরে বন্দি করে রেখে দিয়েছে। কেন তোর বাবা এরকম করেছেই বা কেন? তোর সাথে বুড়ো লোকের বিয়ে দেবে মানে? আমার বাবা একটা বুড়ো লোকের কাছ থেকে ব্যবসার জন্য অনেক টাকা ধার নিয়েছিল, কিন্তু সেই টাকা শোধ করতে পারেনি। তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছে ওই বুড়ো লোকটার একবার বিয়ে হয়ে গেছে আর সে নিজের স্ত্রীকে পর্যন্ত মেরে ফেলেছে। আমার সাথে যদি ওর বিয়ে হয় তাহলে ও আমাকেও মেরে ফেলবে। তুই প্লিজ আমাকে এখান থেকে পালাতে হেল্প কর, কারণ আমি শিবমকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। শ্রীমতীকে এভাবে কষ্ট পেতে দেখে কবিতার চোখে জল চলে আসে। তখন সে অনেক ভেবে একটা বুদ্ধি বের করে। কবিতা নিজের গায়ের থেকে কাজের মাসির কাপড় খুলে শ্রীমতীকে পরিয়ে দেয়, আর শ্রীমতী হাতে ঝাঁটা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। অন্যদিকে কবিতা শ্রীমতী সেজে চেয়ারের উপর হাত পা বেঁধে বসে থাকে। শ্রীমতী পালিয়ে যাওয়ার পর কমলবাবু ঘরে আসে। তখন সে এক দেখাতেই কবিতাকে চিনতে পারে।
সেই প্রথম থেকেই আমার তোর উপর সন্দেহ হচ্ছিল কবিতা, তাই আমি শ্রীমতীর ঘরে এলাম। আর তোর এত বড় সাহস, তুই নিজে আমার মেয়েকে বাড়ি থেকে ভাগিয়ে দিয়ে আমার মেয়ের জায়গায় বসে পড়েছিস। বেশ করেছি, তোমার মতো শয়তান বাবা যে মেয়েরই থাকবে তার পালিয়ে যাওয়াই উচিত। তুমি আমার বান্ধবীর আর কোনো ক্ষতি করতে পারবে না। কমলবাবু কবিতার উপর রেগে যায় এবং তাকে মারধর করতে থাকে, কিন্তু সেই মুহূর্তে শ্রীমতী পুলিশ বাহিনী নিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়। শ্রীমতী নিজে পালিয়ে গেলেও সে তার বান্ধবীকে একা বিপদের মধ্যে ফেলতে চায় না। মিস্টার কমল, আমি জানি আপনি একটা মেয়েকে নিজের বাড়িতে বন্দি অবস্থায় ফেলে রেখে দিয়েছেন, সুতরাং আমি আপনার বাড়িটা সার্চ করব। না না, সে কি, বিশ্বাস করুন আমি এরকম কোনো কাণ্ড করিনি। আপনারা প্লিজ দয়া করে আমাদের বাড়ি সার্চ করবেন না। পুলিশ কমলবাবুর কোনো কথাই শুনতে চায় না। তারা গোটা বাড়ি সার্চ করে কবিতাকে আহত অবস্থায় উদ্ধার করে। কবিতা কাঁদতে কাঁদতে তার বান্ধবীকে জড়িয়ে ধরে। এভাবেই বদমাইশ কমলবাবুর হাত থেকে তারা দুই বান্ধবী ছাড়া পায়। শিবম বিদেশে থাকাকালীন এই খবর পেলে এক মুহূর্ত আর নষ্ট করে না। সে এরোপ্লেনে করে উড়ে এসে শহরে পৌঁছায়। এই নাও শিবম দা, শ্রীমতীকে এবার আমি তোমার দায়িত্বে দিয়ে দিলাম। তোমরা দুজনে এবার বিয়ে করে নিজেদের সংসার গুছিয়ে নাও, তাহলেই আমি শান্তি পাবো। তুই আমার বান্ধবী হলেও আমার মায়ের মতো কাজ করেছিস কবিতা। আমি ছোটবেলা থেকে কখনো আমার মাকে দেখিনি, কিন্তু তোকে দেখে আমার মা বলে ডাকতে ইচ্ছে করছে। শ্রীমতী এবং শিবম সেদিনই রেজিস্ট্রি পেপারে সাইন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শ্রীমতী তার বান্ধবীকে অনেক অনেক ধন্যবাদ জানায়। সে কিভাবে নিজের গরিব বান্ধবীর অবদান শোধ করবে তা বুঝে উঠতে পারে না, কিন্তু গরিব বান্ধবী বড়লোক বান্ধবীর জন্য যা করে তা নিজের পরিবারের লোক হলেও হয়তো করতো না। তারপর থেকে শ্রীমতী শিবমের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। কবিতাও নিজের মতো করে ভালোভাবে জীবন কাটায়। প্রিয়াঙ্কা তার মা এবং দুই দাদার সঙ্গে একটি শহরে থাকে। প্রিয়াঙ্কার বাবা যখন মারা যায় তখন প্রিয়াঙ্কা এবং তার দাদাদের বয়স যথাক্রমে ছিল 5 বছর, 11 বছর এবং 13 বছর। আর তারপর থেকে মীরা দেবী একা তার 3 ছেলে মেয়েকে মানুষ করেছে। মীরা দেবীর বড় ছেলে কুশল পড়াশোনা শেষ করে পাশের শহরেই চাকরি করে, আর ছোট ছেলে পলাশ এখনো চাকরির সন্ধান করছে। এমন অবস্থায় হঠাৎই প্রিয়াঙ্কার জন্য এক খুব ধনী পরিবারের সম্বন্ধ আসে। বড় ছেলেটা অন্য শহরে যাওয়ার পর বেশ কয়েক মাস টাকা পাঠালো, কিন্তু 2-3 মাস আগেই হঠাৎ সমস্ত টাকা পাঠানো বন্ধ করে দিল। এদিকে ছোট ছেলেটার চাকরি হচ্ছে না। আমার কাছে যা সম্বল আছে তা দিয়ে শাড়ি গহনা কেনার পরে ভালো করে বিয়ে দেওয়া তো সম্ভবই হবে না। আমি জানতাম তুমি এটাই বলবে। দাদাদের বিয়ে হয়নি, তার আগেই আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমি তো জানতাম তুমি কিপটেমি করবেই। তুই কিভাবে কথা বলছিস প্রিয়াঙ্কা? তুই কি জানিস না আমি যেটা বলছি সেটা কতটা সত্যি? আমি আর কারোর বিয়ের জন্য কোনো টাকা বাঁচিয়ে রাখতে চাইছি না, কিন্তু আমার কাছে সত্যি আর বেশি টাকা নেই। পলাশটা চাকরি পেলে তাও একটা ভাবনা চিন্তা করা যেত। তার মানে তোমার ছেলেদের জন্য তোমার মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, আর এটা তুমি বসে বসে দেখবে, তাই তো? বেশ, আমি আর কিছু বলতে চাই না। আমার যখন এত বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে তখন কিন্তু আমি গরিবদের মতো বিয়ে করব না। আমার বিয়েও ধুমধাম করে দিতে হবে। আমাকে দামি লেহেঙ্গা কিনে দিতে হবে, সুন্দর দামি সোনার গহনা, আর বিয়েতে যা যা দরকারি সবকিছু কিনে দিতে হবে। প্রিয়াঙ্কা এভাবে তার মায়ের কাছে তার ইচ্ছার কথা জানাতে থাকে। মীরা দেবী অবাক হয়ে তার মেয়ের দিকে তাকিয়ে সমস্ত কথা শুনতে থাকে। সে ভাবে যে এতক্ষণ ধরে তার অভাবে থাকার কথাগুলো তার মেয়ের কান পর্যন্ত গেলেও মাথা বা মন পর্যন্ত পৌঁছায়নি। তারা মা মেয়ে কথা বলছে এমন সময় তাদের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দে তারা দুজনেই উঠে দরজার সামনে যায়। সেখানে গিয়ে দরজা খুলেই তারা যেটা দেখতে পায় সেটার জন্য তারা কোনোদিনও প্রস্তুতি ছিল না। মীরা দেবী দেখে তার ছোট ছেলে পলাশ বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে। তুই এটা কি করলি পলাশ? তুই জানিস তো এখন তোর বোনের বিয়ে দিতে হবে। তুই চাকরি পেলি না এখনো, আর এসব না ভেবেই তুই আমাদের সংসারে আরেকজনকে নিয়ে চলে এলি। তুই খাওয়াবি কি তোর বউকে? পুরো দোষটাই আমার। আমি ওকে বাধ্য করেছি। ওর সাথে আজকে আমার বিয়ে না হলে আমার বাবা অন্য কারোর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিত। তাই তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে না বলে তুমি আমাদের সংসারটা নষ্ট করার আগে একবারও ভাবলে না? আমার বিয়েতে এমনিতেই কত খরচা, তার উপরে আরেকজনের খাওয়া খরচা জোগাড় করা তো অনেক বড় ব্যাপার। মীরা দেবী তার মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকে। যে মেয়ে একটু আগে স্বার্থপরের মতো শুধু নিজের বিয়ে নিয়ে ভাবছিল, এখন হঠাৎই সেই মেয়ে অন্যকে স্বার্থপর বলছে দেখে মীরা দেবীর বেশ অবাক লাগে। তোমরা এত চিন্তা করো না, আমি খুব শীঘ্রই একটা চাকরি জোগাড় করে নেব। আমি কথা দিচ্ছি তোমাদের কোনো অসুবিধা হবে না। জোগাড় তো তোকে করতেই হবে, তা না হলে আমার বড়লোক শ্বশুর বাড়িতে কি করে বলবো
আমার ছোট দাদা আমাকে কি দিয়েছে? তোমার বিয়ের লেহেঙ্গাটা আমি এনে দেব, আর বাকি যা যা খরচ হবে সবকিছুতেই আমরা একটু একটু করে ভাগ দেওয়ার চেষ্টা করব। তোমার বিয়ে খুব ধুমধাম করেই হবে, তুমি একদম চিন্তা করো না। নিজের স্বামীর এখনো কাজ জোগাড় হয়নি, নিজের ঘরবাড়ি ছেড়ে এভাবে পালিয়ে আমাদের বাড়িতে এসে উঠেছে, আর তারপরেও এত বড় বড় কথা। মা, তুমি একটু পরেই বড়দাকে ফোন করবে, ওকে আমাদের পরিবারের অবস্থা তো জানাতে হবে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। পলাশ এবং মাধুরীও নিজেদের ঘরে চলে যায়। এভাবে দেখতে দেখতে 2-1 দিন কাটে। এদিকে পলাশ হন্যে হয়ে কাজের জোগাড় করতে থাকে, অন্যদিকে তার স্ত্রী তার শ্বশুরবাড়ির সবার মন জয় করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে থাকে। মীরা দেবী কখনো তার ছোট বৌমার প্রতি অসন্তুষ্ট না হলেও প্রিয়াঙ্কা তার বৌদির সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করে। সে তার বৌদিকে বারবার বুঝিয়ে দেয় যে এই বাড়িতে সে এসেছে বলেই তার বিয়েতে সমস্যা হলেও হতে পারে। সারাদিন শুধু ঘর মুছে আর বাসন মেজে আমাদের মন ভোলাতে পারবে না, ঠিক আছে? তুমি বলেছিলে আমার বিয়েতে তুমি লেহেঙ্গাটা দেবে, সেটা মনে থাকে যেন। হ্যাঁ, আমার মনে থাকবে। তুমি কেমন লেহেঙ্গা চাও আমাকে বলো, তোমার বিয়ের আগে যেভাবেই হোক সেরকমই লেহেঙ্গার ব্যবস্থা আমি ঠিক করে দেব। আমাদের শহরের সবচেয়ে বড় লেহেঙ্গার দোকান যেটা আছে না, ওই মাধুরী ফ্যাশন, ওখান থেকে আমার লেহেঙ্গাটা চাই। তোমার নামও তো ওই দোকানের সঙ্গেই মেলে, দেখো নাম বললে ডিসকাউন্ট পাও কিনা। আমি চেষ্টা করব ওখান থেকে একটা লেহেঙ্গা তোমাকে এনে দেওয়ার, তুমি একদম চিন্তা করো না। ডিসকাউন্ট দিক আর নাই দিক, আমি তোমাকে ওখান থেকেই লেহেঙ্গা এনে দেব। লোক ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখে, এমনটা আমি আগে শুনেছিলাম, কিন্তু নিজের চোখে এরকম কাউকে করতে কখনো দেখিনি। তবে আজকে আমি দেখে নিলাম। আমার লেহেঙ্গার কথা পরে ভাববে, আগে নিজের একটা নতুন শাড়ি কেনার কথা চিন্তা করো। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। যে কোনো সাধারণ মানুষের প্রিয়াঙ্কার এই তীক্ষ্ণ কথায় কষ্ট হওয়ারই কথা, কিন্তু মাধুরী সমস্তটা মুখ বুঝে সহ্য করে। এরই মধ্যে মীরা দেবী তার বড় ছেলে কুশলকে ফোন করে প্রিয়াঙ্কার বিয়ের সমস্ত খরচের কথা জানায়, এবং এটাও জানায় যে তার ছোট ছেলে পলাশ তাদের কাউকে না জানিয়ে বিয়ে করে চলে এসেছে। সমস্ত কথা শুনে কুশল বড্ড অবাক হয়। সে তার মায়ের সঙ্গে কথা বলে ফোনটা রেখে ঘর থেকে বেরোবে, এমন সময় তার স্ত্রী নন্দিনী তাকে আটকায়। ব্যাংকে যাচ্ছ তাই না? এই কারণেই আমি এতদিন তোমার মায়ের ফোন আমি তোমাকে ধরতে দিইনি। ফোন আসলেই হয় কেটে দিয়েছি, আর না হলে সাইলেন্ট করে দিয়েছি। আমি তো জানি ওরা ফোন করেছে মানে টাকাই চাইবে। ওরা আমার নিজের বাড়ির লোক, আমার মা, আমার ভাই আর আমার বোন, ওদের জন্যই আমি রোজগার করা শুরু করেছি। আর এই রোজগারের টাকা আমি ওদের দিয়ে সাহায্য করবো না? তোমার ভাইও তো চাকরি করে সংসার দেখতে পারে, সব দায়িত্ব তোমার উপরেই কেন থাকবে? বড় ছেলে বলে কি তোমার নিজের আলাদা করে জীবন থাকতে পারে না? ভাই বিয়ে করেছে, এখনো চাকরি জোগাড় করতে পারিনি তো। আর প্রিয়াঙ্কার বিয়ের জন্য তো আমাদের খরচা করতে হবে নাকি? আমি ওদের বড় দাদা তো। বাহ বাহ, তাহলে তো ভালোই। সব টাকা ভাই বোনের পেছনেই উড়িয়ে দাও। তোমার ছোট ভাই তোমার বোনকে বিয়েতে কি দেবে জেনেছো? আদৌ কিছু দেওয়ার মতো মুরদ আছে? ভাইয়ের বউ লেহেঙ্গা দেবে বলেছে, লেহেঙ্গার দামও তো কম হয় না। ওরা ওদের সামর্থ্য মতো যেটা পারবে সেটাই তো বলেছে। তোমার ভাইয়ের বউ তো ভীষণ চালাক, সুযোগ বুঝে আগে সব থেকে সস্তার জিনিসটা নিজে দেবে বলেছে। আর তুমি ব্যাংকে যাচ্ছিলে গহনা কেনার টাকা তুলতে, তুমিও বাড়িতে জানিয়ে দাও তুমি লেহেঙ্গা দেবে, আর কিছু দিতে হবে না তোমাকে। কুশল ফোনটা রেখে দেওয়ার পরে সে একবারও তাকিয়ে দেখেনি যে ফোনটা আদতেই সে কেটেছে কিনা। তাই তার অজান্তেই তার এই শহরে এসে লুকিয়ে বিয়ে করার কথা এবং তার স্ত্রীর এই ব্যবহার ফোনের ওপার থেকে সবাই জানতে পেরে যায়। প্রিয়াঙ্কা প্রচন্ড মর্মাহত হয়। সে আর কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। এভাবে আরো বেশ কয়েকদিন কাটে। প্রিয়াঙ্কার বিয়ের দিন এগিয়ে আসে। মীরা দেবী নিজের জমানো টাকা দিয়ে বিয়ের বন্দোবস্ত কিছুটা করে উঠতে পারলেও মাধুরী এখনো তার কথা মতো প্রিয়াঙ্কাকে লেহেঙ্গা কিনে দিতে পারে না। ওখানে আমি কিভাবে যাব বলো তো? তোমার বোন ওখান থেকেই লেহেঙ্গা নেবে বলেছে। আমি ওখানে গেলে শুধু শুধু একটা বাজে ঝামেলা হবে। তোমার কাছে এত দাম দিয়ে লেহেঙ্গা কেনার মতো টাকা আছে? যদি থাকে তাহলে আমি অন্য কাউকে দিয়ে দোকানে পাঠিয়ে লেহেঙ্গা কিনে আনতে পারি। টাকা তো আছে, কিন্তু আমি চাই তুমি আগে চাকরিটা পাও, তবে আমি লেহেঙ্গাটা কিনবো। তা না হলে লোকে সন্দেহ করবে। আর অন্য কাউকে দোকানে পাঠিয়ে আমি নিজের একমাত্র ননদের বিয়ের লেহেঙ্গা কিনবো? আমি নিজে পছন্দ করে কিনতে পারবো না, এটা হয়? বোনের বিয়ের আগে যদি আমি চাকরি না পাই তাহলে তুমি কি ওর জন্য লেহেঙ্গা কিনবে না? তুমি কিন্তু নিজে বড় মুখ করে কথা দিয়েছিলে জোর বিয়ের লেহেঙ্গাটা তুমি দেবে। তুমি ভাবো তুমি কি করবে? আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। আমি জানি আমাকে কি করতে হবে। তুমি শুধু একটা চাকরি জোগাড় করো প্লিজ, যে কোনো একটা চাকরি। এখনো প্রিয়াঙ্কার বিয়ের জন্য হাতে তো 1 মাস টাইম আছে।
এভাবেই তারা স্বামী স্ত্রী দুজনে নানান রকম কথা বলতে থাকে। দেখতে দেখতে আরো 2 সপ্তাহ মতো কেটে যায়। হঠাৎই মীরা দেবীর বাড়িতে তার বড় ছেলে কুশল এবং তার বউ নন্দিনী এসে উপস্থিত হয়। সেই দিন সেখানে নন্দিনী বা পলাশ কেউই ছিল না। নন্দিনীকে দেখে তার মা বোন তেমন একটা চমকে যায়নি। এই ঘটনাতে কুশল ভীষণ পরিমাণে অবাক হয়। পরে তার মা বোনের সঙ্গে কথা বলে সে জানতে পারে সেদিন ফোনের উপরে হওয়া সমস্ত কথাই তারা শুনতে পেয়েছিল। জেনেই যখন গেছেন তাহলে তো আর অসুবিধার কিছু নেই। তাহলে তো এটা ধরেই নেওয়া যায় যে আমরা এখানে এসে খুব একটা ভুল করিনি। আর নন্দিনী প্রিয়াঙ্কার জন্য একটা খুব সুন্দর লেহেঙ্গা কিনে এনেছে। বড় বৌদি বলে কথা, সব থেকে দরকারি জিনিসটা তো ওরই দেওয়া উচিত, তাই না? কই নন্দিনী লেহেঙ্গাটা বের করো তো। কিছু বের করতে হবে না, এই লেহেঙ্গাটা আমি পরতে পারবো না। ছোট বৌদি আমাদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমাকে কথা দিয়েছে ও আমার জন্য লেহেঙ্গা কিনে আনবে, আমি ওটাই পরবো। ও কি কাজ করে? ও তো দূর, ওর স্বামীও তো কোনো কাজ করে না। ও তোমাকে কি করে তোমার বিয়ের লেহেঙ্গা এনে দেবে শুনি? একটা বিয়ের লেহেঙ্গার কত দাম তার কোনো ধারণা আছে ওর? আমার বড়দা ব্যাংকে কয়েক লাখ টাকা জমিয়ে আমাকে 10,000 টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনে দিচ্ছে, আর আমার ছোটদা আর বৌদি কিছু রোজগার না করে তাদের সমস্ত সম্বল দিয়ে আমাকে একটা লেহেঙ্গা কিনে দিচ্ছে। এবার তোমরাই বিচার করো কোনটা বেশি দামি। বাবা, যার প্রশংসায় এমন পঞ্চমুখ হচ্ছ সেই মহামানবী কোথায় শুনি? সে তোমাদেরকে বাড়িতে একা রেখে ঘুরতে বেরিয়ে গেছে। তাদের কথা শেষ হওয়ার আগেই মাধুরী সেখানে চলে আসে। তার মুখে চোখে আনন্দ এবং হাসি দেখে মীরা দেবী এবং তার মেয়ে দুজনেই বুঝতে পারে কিছু একটা ভালো খবর আছে। তাই তারা মাধবীর কথা বলার অপেক্ষা করতে থাকে। তোমার দাদার চাকরিটা হয়ে গেছে প্রিয়াঙ্কা, অনেক ভালো জায়গায় চাকরি হয়েছে। মাসে 50,000 টাকা মাহিনা। এই মাস তো অর্ধেক হয়ে গেছে, তাই আজকে ওকে 25,000 টাকা দেওয়া হয়েছে। ও কাল থেকেই কাজ শুরু করে দেবে। তোমার দাদার মাহিনা সেই টাকা দিয়েই আমরা তোমার বিয়ের লেহেঙ্গাটা কিনে এনেছি। মাধুরীর কথা শুনে মীরা দেবীর চোখে জল চলে আসে। প্রিয়াঙ্কাও প্রচন্ড আনন্দ পায়। তাদের বাড়ির মধ্যে হঠাৎ করেই যেন একটা খুশির হাওয়া খেলে যায়। মাধুরী এতক্ষণ পরে নন্দিনীকে দেখতে পায়। নন্দিনীর দিকে মাধুরীর চোখ পড়তেই সে দেখে নন্দিনী জুলু জুলু চোখ নিয়ে হা করে এক দৃষ্টিতে মাধুরীর দিকেই তাকিয়ে আছে। এই দেখে মাধুরীর খুবই অবাক লাগে। সে বুঝতে পারে না নন্দিনী তাকে এভাবে দেখছে কেন। তুমি আমাকে এভাবে দেখছো কেন? আমার বড্ড অদ্ভুত লাগছে, বিশ্বাস করো। আপনি আমাকে ভুলে গেলেন ম্যাডাম? আমি 1 মাস টানা আপনার সাথে কাজ করেছি। আপনার সাথে কত সেলফি তুলেছি, আমার কাছে এখনো আছে, দেখাবো? নন্দিনী মাধুরীকে এভাবে ম্যাডাম ম্যাডাম বলছে দেখে সবাই ভীষণ অবাক হয়। নন্দিনীর ফোনে মাধুরী এবং তার ছবি দেখে তারা কিছুই বুঝতে পারে না। প্রিয়াঙ্কা নন্দিনীর কাছে জানতে চায় সে মাধুরীকে কিভাবে চেনে। এই শহরের সবথেকে বড় লেহেঙ্গার দোকান মাধুরী ফ্যাশনের একমাত্র মালকিন তোমার ছোট বৌদি। আমি জানি না কোন পরিস্থিতিতে কিভাবে ও এখানে বিয়ে করে এসেছে, তবে আমি এটুকু জানি ওর বানানো লেহেঙ্গা বিদেশেও ফেমাস। এমনকি আমাদের শহরে মাধুরী ফ্যাশনের যে ব্রাঞ্চটা আছে সেখান থেকে আমি তোমার বিয়ের লেহেঙ্গাটা কিনেছি, কারণ আমি জানি মাধুরী ছাড়া বিয়ের লেহেঙ্গা আর কেউ ভালো বানাতে পারে না। এই সমস্ত কথা শুনে সবাই হা হয়ে যায়। প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারে না সে কি বলবে। সবাই মাধুরীর দিকে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি একজন বেকার যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছি শুনে আমার বাবা জোর করে বিদেশে থাকা একজন ব্যবসায়ীর সঙ্গে আমার বিয়ে ঠিক করে দিয়েছিল। সেই কারণে আমি বাড়ি থেকে পালিয়ে পলাশকে বিয়ে করেছি। আমি বাবাকে ছোট থেকেই ভীষণ ভয় করি, তাই বাবার সামনে দাঁড়িয়ে তর্ক বা ঝগড়া করে নিজের মতামত আমি রাখতে পারিনি। এত বিখ্যাত আর এত অর্থশালী হওয়ার পরেও আমি বাবার ভয়ে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছি। আজকেও ছদ্মবেশী দোকানে গিয়ে আমি প্রিয়াঙ্কার জন্য লেহেঙ্গাটি কিনে এনেছি। এই সমস্ত কথা শুনে সকলে ভীষণ অবাক হয়। প্রিয়াঙ্কা তার নিজের করা সমস্ত খারাপ ব্যবহারের জন্য তার ছোট বৌদির কাছে ক্ষমা চায়। দেখতে দেখতে প্রিয়াঙ্কার বিয়ের দিন এগিয়ে আসে। সে তার 2 বৌদিকে খুশি রাখবে ভেবে দিনের বেলা নন্দিনীর দেওয়া লেহেঙ্গা এবং রাত্রিবেলা মাধুরীর দেওয়া লেহেঙ্গা দুটো পরে। কিছুদিন পর মাধুরী তার বাবার কাছে গিয়ে পলাশের কাজ পাওয়ার কথাটাও জানায়। তার বাবা আর তাদের বিয়েতে কোনো রকমের আপত্তি করে না। এভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে থাকে।